গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কিছুক্ষণ। আজের শেষ পর্ব। খায়ের সাহেব মোবাইল টেলিফোন বের করে বোতাম টিপতে শুরু করলেন। সুরমা বললেন, কাকে টেলিফোন করো? খায়ের সাহেব তিক্ত গলায় বললেন, কাকে তোমাকে বলতে হবে কেন? কাকে টেলিফোন করছে জানা তোমার প্রয়োজনটা কি? জানলে অসুবিধা কি? অসুবিধা আছে, সব ইনফরমেশন সবার জন্য না। আমি তোমার স্ত্রী। খায়ের সাহেব বললেন, তুমি আমার সামনে থেকে যাও। তুমি ক্রমাগত আমাকে বিরক্ত করে যাচ্ছ। আমার 40 গজের ভেতর যেন তোমাকে না দেখি। সুরমা হতভম্ব গলায় বললেন, যদি না যাই তাহলে কি করবে? মারবে? খায়ের সাহেব বললেন, হ্যাঁ মারব। তোমার বোন আর বোনের স্বামী ওই বান্দরটার সামনে কোষে চড় মারব। অন্ধকার হলেও ওরা দেখতে পাবে। সুরমা কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বান্দর বলছো কাকে? খায়ের সাহেব বিকট শব্দে ধমক দিলেন, গেট লস্ট ইউ পিগ। গান থেমে গেল। সবাই সুরমার দিকে তাকিয়ে আছে। যমুনা ভীত গলায় বলল, আপা কি হয়েছে? সুরমা স্বাভাবিক গলায় বললেন, তোর দুলাভাই টেলিফোনে কাকে যেন ধমকাচ্ছে। ভিডিওর বদরুল কোথায়? আমাকে কাছে আসতে বলতো। সুরমা এগিয়ে গেলেন গানের দলের কাছে। তিনি এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন, নিজেকে দ্রুত সামলাতে চেষ্টা করছেন। এখনও সামলাতে পারেননি, তবে পারবেন। আবুল খায়ের খান টেলিফোন করেছেন পূর্তমন্ত্রীকে। রিং হচ্ছে, কেউ টেলিফোন ধরছে না। রিং হতে হতে টেলিফোন থেমে গেল। একটা সময় ছিল দ্বিতীয় রিং শেষ হবার আগেই পূর্তমন্ত্রী বলতেন, গ্রেট খায়ের ভাই, কি ব্যাপার, বান্দা হাজির। এখন সময় ভিন্ন। খায়ের সাহেবের গ্রেটনেস বলে কিছু নেই। তার টেলিফোন ধরতে হবে না। আবুল খায়ের আবার টেলিফোন করলেন। তার মাথায় রক্ত উঠে গেছে। তিনি ঠিক করেছেন টেলিফোন করেই যাবেন। বেটা যতক্ষণ না ধরবে ততক্ষণই টেলিফোন বাজতে থাকবে। শালার বাচ্চা শালা। ভিডিওম্যান বদরুল ফুরফুরে মেজাজে এগুচ্ছে। তার হাতে ভিডিও ক্যামেরা না থাকায় হাত খালি খালি লাগছে। শরীর ভারশূন্য। মনে হচ্ছে অফিস শেষ হয়েছে, এখন তার ছুটি। ভিডিও ক্যামেরা হাতে থাকা মানেই অফিস। এক একজনের অফিস এক এক রকম। কবির অফিস তার কাঁধের ঝোলায়, ভিডিওম্যানের অফিস ভিডিও ক্যামেরায়, লেখকের অফিস তার মাথায়। সেলুন কার পার হয়ে সে ঢুকলো ডায়নামো কারে। বিকট সব যন্ত্রপাতি, শো শো শব্দ হচ্ছে, তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি। বিভিন্ন কামরায় চলে যাচ্ছে। শুধু তাদের কামরাতেই আলো নেই। কিছু দূর এগুতেই রেলের কিছু লোকজন দেখা গেল, গোল হয়ে বসে চা খাচ্ছে। ক্রিমিনালটাকে দেখা যাচ্ছে না, সবাই অপরিচিত। বদরুল বলল, হ্যালো, আপনারা রেলের লোক? সবাই একসঙ্গে তাকালো, কেউ জবাব দিল না। বদরুল কঠিন গলায় বলল, মন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়েছেন। উনি জানতে চেয়েছেন সেলুন কার অন্ধকার কেন। অলরেডি রেলের বড় বড় অফিসারের কাছে টেলিফোন চলে গেছে। দলের একজন, গোল মুখ, গোফ আছে, বডি বিল্ডারের মতো চেহারা, চায়ের কাপে শব্দ করে চুমুক দিয়ে বলল, আপনি কে? বদরুল বলল, আমি কে তা দিয়ে আপনার প্রয়োজন কি? ধরে নিন আমি মন্ত্রী মহোদয় পিএস। আপনার নাম বলেন। আপনাকে নাম বলতে যাব কেন? বদরুলের কথা শুনে সেই লোক চায়ের কাপ মেঝেতে রেখে শান্ত ভঙ্গিতে উঠে এলো। বদরুল কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড শব্দে চর বসালো। বদরুল ছিটকে পেছনের বেঞ্চে পড়ে গেল। বসে থাকা সবাই শব্দ করে হেসে উঠল। বডি বিল্ডার টাইপ লোকটা বলল, এখন প্রশ্ন করলে জবাব দিবে, তেড়িবেড়ি করবে না। তোর নাম কি? বদরুলের কপাল ফেটে গেছে, টপ টপ করে রক্ত পড়ছে। সে কপালে রক্ত মুছে হতভম্ব গলায় বলল, এইসব কি? আপনারা সবাই আন্ডার অ্যারেস্ট। এক্ষুনি রেল পুলিশ আসবে, সবাইকে ডিটেনশনে যেতে হবে। এই হারামের পুত যা জিজ্ঞেস করব জবাব দিবি। তোর নাম কি? বদরুল। তুই করস কি? আমি ভিডিও ম্যান, ভিডিও করি। সবুরের ভিডিও তুই করেছিস? এবার তোর ভিডিও করা হবে। এই, তোমরা হারামির বাচ্চাটা জামা খুঁড়ে ফেলে একটা ন্যাংটা করে ফেলো, ন্যাংটা ভিডিও হবে।
বদরুল চেঁচিয়ে বলল, কি বলেন? এরে পুরো ন্যাংটা করে ফেরত পাঠাও, তারা বুঝুক ঘটনা কি। বদরুল বলল, আমি মন্ত্রী মহোদয়ের লোক। রাখ বেটা মন্ত্রী মহোদয়, তোর মন্ত্রী পাশায় এখন বাস। সে আর মন্ত্রী নাই, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তোকে ন্যাংটা অবস্থায় ছাড়ব। তুই তোর মন্ত্রীকে বলবি সবুরকে যে কানে ধরে উঠবস করিয়েছে তাকেও কানে ধরে উঠবস করতে হবে। তোকে ন্যাংটো অবস্থায় দেখলে তারা বুঝবে খবর ভালো না, আমরা মানুষ খারাপ। বদরুল বুঝতেই পারেনি যে তাকে সত্যি সত্যি নগ্ন করে ফেলা হবে। সে হা হয়ে গেল। দাঁড়িয়ে থাকবি না, যা। মন্ত্রী মহোদয় তোকে যেন ঠিকমতো দেখতে পায়, সেজন্য কিছুক্ষণের জন্য সেলুন কারে কারেন্ট দেওয়া হবে। এই, তুই রওনা হ। নেংটো, হাত দিয়ে ঢাকাঢাকি করার চেষ্টা করবি না, চেষ্টা করলে হাত কেটে ফেলে দেব। বদরুল কাতর গলায় বলল, আমি এইভাবে যেতে পারবো না ভাই, আমি আপনাদের পায়ে ধরি। পায়ে ধরে লাভ নেই, তুই এখন রওনা দে। এখন রওনা না দিলে তোকে কি করা হবে সেটা তোর কানে কানে বলবো। তুই সঙ্গে সঙ্গে রওনা হবি, দৌড়ায় যাবি। হা হা হা। সবাই হাসছে। বদরুল আতঙ্কে জমে গেল। ব্যাপারটা সত্যি ঘটছে নাকি এটা কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন তা সে বুঝতে পারছে না। বডি বিল্ডার উঁচু গলায় বলল, সেলুন কারে কারেন্ট দাও। একজন কি একটা হাতলে চাপ দিল। সেলুন কারে বাতি জ্বলে উঠেছে। একসঙ্গে সবাই হৈ হৈ করে উঠল। যমুনা হাত তালি দিচ্ছে। যমুনা দেখা দেখিয়ে অন্যরাও হাতে তালি দিচ্ছে। ব্যান্ডের একজন অতি দ্রুত ড্রামে কয়েকটা বাড়ি দিল। বিপুল হাততালির ভেতর বদরুল ঢুকল। সেলুন কারে হঠাৎ যেন বজ্রপাত হলো। আশরাফ মার পাশে বসে আছে। সাজেদা শান্ত। দেখে বুঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেও কেঁদে বুক ভাসিয়েছেন। তিনি হটপট খুলে খাবার বের করেছেন। পেপার প্লেট, ন্যাপকিন বের হয়েছে, আচারের কৌটা, কাঁচামরিচ। আয়োজনে কোনো খুঁত নেই। একটা কাসুন্দির শিশিও দেখা যাচ্ছে। সাজেদা বললেন, বৌমা আবার কোথায় গেল? ঘরের বউ হুটহাট করে বেড়াতে বের হওয়া আমার পছন্দ নয়। বৌমাকে ডেকে আন। আশরাফ বলল, মা, তুমি বৌমা পেলে কোথায়? চিত্রা এই ট্রেনের একজন যাত্রী। কিছুক্ষণ আগে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। আমার সঙ্গে ফাজলামি করবি না, তোকে যা বলছি কর। বৌমাকে ডেকে নিয়ে আয়। মা, তুমি কি সত্যি ভাবছো সে তোমার বৌমা, নাকি ইচ্ছা করে একটা নাটক করছো? সাজেদা বললেন, তোর এত বড় সাহস, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি আমার বৌমাকে চিনব না? মা, তোমাকে দুটো ট্যাবলেট দিচ্ছি, ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো। তোমার ঘুম দরকার। আমার সঙ্গে ডাক্তারি ফলাচ্ছিস? ফেল করা ডাক্তার। ফেল করা ডাক্তার মানে? নকল করে ধরা পড়লি মনে নাই? প্রিন্সিপাল তোকে বের করে দিল। মা, তুমি এসব কি বলছো? তুই আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে ধরালি। একজন মানুষের সামনে কতটা নিচু তুই আমাকে করলি, বদমাস ছেলে। মা, তোমার অবস্থা তো খুবই কাহিল। কি গল্প ফাঁদছ? এরকম গল্প তোমার মাথায় আসছে কেন? আমি দুটো সাবজেক্টে হায়েস্ট পাওয়া, গোল্ড মেডেল তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম, মনে নেই? মনে আছে। তাহলে এসব কি বলছো? আর বলবো না। মাথা কি ঠিক হয়েছে? হুম। হাঁ কর, মুখে ভাত দিয়ে দিই। আশরাফ হাঁ করল। সাজেদা ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, আজ তুই আমার হাতে খাবি, তোর হাত নোংরা করা দরকার নেই। আশরাফ কিছু বলল না। সাজেদা বললেন, তুই মাঝে মাঝে এমন গাধার মতো কাজ করিস। গাধার মতো কাজ কি করলাম? বৌমাকে নিয়ে প্রথম যাচ্ছিস, তোরা দুজন যাবি এক কামরায়, আমি যাব আলাদা। তা না, তিনজন একসঙ্গে যাচ্ছি। বেচারে মনটা তো এই জন্যে খারাপ করেছে, একটু পর পর তোর খুঁজে যাচ্ছে। ওর মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালো। মা, আমাকে আর খাইয়ে দিতে হবে না, যথেষ্ট হয়েছে, এখন তুমি খাও। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? বৌমাকে রেখে আমি খেয়ে ফেললে সে কি মনে করবে? বাপ নেই মা নেই একটা মেয়ে, স্নেহের কাঙ্গাল। আশরাফ বিড়বিড় করে বলল, মহা বিপদ। সাজেদা বললেন, খাওয়া শেষ করে তুই বৌমাকে খুঁজে আনবি, আমি কামরা ছেড়ে দেব।
তোরা দুইজন এখানে ঘুমাবি। আদর ভালোবাসা করতে চাইলে করবি। হুট করে আমি তোদের কামরায় ঢুকবো এরকম ভুলেও মনে করবি না। এই বুদ্ধি আমার আছে। অবশ্যই সেই বুদ্ধি তোমার আছে। ভাত চাবাচ্ছিস না কেন? মুখে দিচ্ছি আর কোত করে গিলে ফেলছিস। ভালো করে চাবাতে হবে না? আচার খাবি? একটু আচার দিই। আরশাব বিড়বিড় করে বলল, ও গড, ও গড। চিত্রা রশিদ সাহেবের পাশে বসে আছে। তার চোখ উজ্জ্বল। সে আগ্রহ নিয়ে কথা শুনছে। বিজ্ঞানের অতি জটিল সব বিষয় এই মানুষ এত সহজ কিভাবে বলছে সে বুঝতে পারছে না। তার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীতে জটিল বলে কিছু নেই। রশিদ সাহেব বললেন, মা, আমাকে তুমি বলো, একটা আপেল 3 ডাইমেনশনাল বডি না? এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে না? চিত্রা বলল, জি অবশ্যই। রশিদ সাহেব বললেন, আপেলের খোসাটা কিন্তু 2 ডাইমেনশনাল। আপেলের খোসার আছে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ। চিত্রা বলল, জি চাচা। রশিদ সাহেব বললেন, তুমি কি এখন বুঝতে পারছো একটি 3 ডাইমেনশনাল বস্তুকে একটি 2 ডাইমেনশনাল বস্তু ঘিরে রেখেছে? জি। এটা যে সম্ভব তা নিশ্চয়ই বুঝতে পারছো। পারছি। রশিদ সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, একই লজিকে আমি যদি বলি 3 ডাইমেনশনাল কোনো বস্তু দিয়ে 4 ডাইমেনশনাল জগৎ আটকে রাখা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবে? চিত্রা চিন্তিত গলায় বলল, বিশ্বাস করাই তো উচিত। রশিদ সাহেব বললেন, তোমার কাছে কোনো কিছু যদি অস্পষ্ট মনে হয় আমাকে বলবে। বিজ্ঞান অস্পষ্টতা পছন্দ করে না, যদিও হায়ার সায়েন্স পুরোটাই অস্পষ্ট। কেন? হায়ার সায়েন্স বিগ ব্যাং আগে কি হচ্ছে বলতে পারছে না, সময় কি সুষ্ঠুভাবে বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কি বলতে পারছে না। হায়ার সায়েন্স হঠাৎ বলছে হলগ্রাফিক ইউনিভার্সের কথা। হলোগ্রাফিক ইউনিভার্সের কথা শুনেছ? না। বলবো? অবশ্যই বলবেন। মূল ডিসকাশন থেকে আমি কিন্তু সরে যাব। মূল ডিসকাশনে পরে যাবেন। হলোগ্রাফিক ইউনিভার্সিটা কি আগে বলুন। রশিদ সাহেব বললেন, এই হাইপোথিসিসে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা হলোগ্রাম ছাড়া আর কিছুই না। খোলা দরজায় বসির মাথা বের করে বলল, বিরাট এক সমস্যা হয়েছে। আপা, আপনি কি ডাক্তার? চিত্রা বলল, না তো, আশরাফ সাহেব ডাক্তার। বশির বলল, একজন মহিলা ডাক্তার দরকার। 5 নম্বর কেবিনে এক মহিলা ডেলিভারি পেন শুরু হয়েছে। ওনার হাজব্যান্ড মাওলানা। উনি লেডি ডাক্তার ছাড়া তার স্ত্রীকে দেখাবেন না। আমি পুরো ট্রেনে খুঁজে আসছি, কোনো লেডি ডাক্তার নেই। রশিদ সাহেব বললেন, ডাক্তারের আবার পুরুষ মহিলা কি? ডাক্তার হলো ডাক্তার। আমি মাওলানার সঙ্গে কথা বলি, ওনাকে বুঝিয়ে বলি। বশির বলল, ওনার বুঝ মানার লোক না স্যার, কঠিন মাওলানা। রশিদ সাহেব বললেন, নিশ্চয়ই কেউ তাকে ঠিকমতো লজিক দিতে পারেনি। মানুষ এমনভাবে তৈরি যে তাকে লজিকের কাছে সারেন্ডার করতেই হয়। উনি যেমন কঠিন মাওলানা, আমিও কঠিন তার্কিক। বশির বলল, আপনার কথা ওনাকে বলে দেখি উনি কথা শুনতে রাজি হন কিনা। রশিদ সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ইন্টারমিডিয়েট কারোর প্রয়োজন দেখছি না, আমি সরাসরি কথা বলবো। তুমি আমাকে নিয়ে চলো। চিত্রা বলল, চাচা আমিও আসি, আমি আপনার লজিক শুনব। রশিদ সাহেব বললেন, এসো। মাওলানা কামরার বাইরে দাঁড়িয়ে আছে। তার কপালে ঘাম, তবে চোখ মুখ কঠিন। তার একটা হাত পাঞ্জাবির পকেটে ঢুকানো, মনে হচ্ছে ওই হাতে তসবি। কেবিনের দরজা বন্ধ, নারী কণ্ঠের চাপা কাতরানি শোনা যাচ্ছে। রশিদ উদ্দিন এগিয়ে গেলেন। চিত্রা গেল তার পিছু পিছু। মাওলানা ভ্রু কুচকে তাকালেন। রশিদ সাহেব বললেন, আসসালামু আলাইকুম। মাওলানা শীতল গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। রশিদ উদ্দিন বললেন, আপনার স্ত্রী লেবার পেন শুরু হয়েছে বলে শুনেছি, এটাই কি আপনাদের প্রথম সন্তান? জি। ছেলে না মেয়ে? কি করে বলবো, সন্তান তো এখনো হয় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আগেভাগে জানার ব্যবস্থা আছে। মাওলানা বললেন, আল্লাপাক যদি চাইতেন আমরা আগেভাগে জানি, তাহলে মেয়েদের পেটের চামড়া পাতলা কাচের মতো বানাতেন, আমরা পেটের ভেতরে সন্তান দেখতে পেতাম। রশিদুদ্দিন বললেন,
আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন যেন সে অজানাকে জানতে পারে। সূরা আল ইমরানে আছে। মাওলানা বললেন, জনাব, আমি আপনার সঙ্গে তর্কে যাব না। আমি বুঝতে পারছি আপনি তর্কে আমাকে পরাস্ত করার আনন্দ পেতে চান। আনন্দ আপনাকে দিলাম, আগেই পরাজয় মানলাম। রশিদুদ্দিন বললেন, একজন পুরুষ ডাক্তার আমাদের সঙ্গে আছেন। আমি আমার স্ত্রীর পর্দা নষ্ট করব না। কোনো পুরুষ ডাক্তার তাকে দেখাবো না। আপনার সিদ্ধান্তের কারণে আপনার স্ত্রী বা সন্তানের সমূহ ক্ষতি কিন্তু হতে পারে। দুর্ঘটনা ঘটে তারা তো মারাও যেতে পারে। যদি মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাদের আয়ু দেন নাই। জনাব, আপনার সঙ্গে আর বাক্যালাপ করব না। গোস্তাকি নিবেন না। আমার মন অস্থির। তর্ক করার মতো অবস্থায় আমি নাই। মাওলানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। চিত্রা বলল, চাচাজি, উনি কোনো লজিকই শুনবেন না। রশিদুদ্দিন বললেন, এরকম হয়। এই মাওলানা নিশ্চয়ই লজিকের কারণে অনেকবার আহত হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বড় বড় বিজ্ঞানীদের মধ্যেও এই জিনিস দেখা যায়। অন্য বিজ্ঞানীদের লজিক যাতে শুনতে না হয় তার জন্য নিজে লজিক থেকে সরে যান। চিত্রা বলল, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকব? রশিদুদ্দিন বললেন, আমি দাঁড়িয়ে থাকব। মাওলানা আবার যখন বের হবেন তাকে আবার ধরব। ভালো কথা, তোমার কাছে কি কোনো কয়েন আছে? কেন বলুন তো? তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এখন দেখাবেন? এইখানে? হোয়াই নট? চিত্রা হ্যান্ডব্যাগ খুঁজে কোনো কয়েন পেল না। রশিদুদ্দিন বললেন, কারো কাছ থেকে খুঁজে একটা কয়েন নিয়ে আসো তো। বিস্মিত চিত্রা কয়েনের খোঁজে বের হলো। মানুষটা কি পাগল? এই অবস্থায় কেউ ম্যাজিক দেখানো কয়েন খুঁজে? বেশিরভাগ বিখ্যাত মানুষ অ্যাকসেন্ট্রিক। এই অ্যাকসেন্ট্রিসির কতটা সত্যি, তার কতটা ভান, আমি আর 10টা স্বাভাবিক মানুষের মতো না। আমি আলাদা, আমি অন্যরকম, এই ধারণা বিখ্যাত মানুষরা দিতে চেষ্টা করেন। সাধারণ মানুষদের এইসব নিয়ে মাথা ব্যথা নেই। আমি যা, আমি তাই। টেক মি অর লিভ মি। চিত্রা চিত্রা থমকে দাঁড়ালো। ডাক্তার আশাব। তার মুখ চিন্তিত। চিত্রা বিস্মিত। এই ভদ্রলোক এত সহজে তাকে চিত্রা ডাকছে যেন সে তার ঘরের কেউ। আশাব বলল, আমার মায়ের মাথা পুরোপুরি গেছে। ব্রেনের নিউরোনাল কানেকশনের 40% মনে হয় অফ হয়ে গেছে। পরিচিত জগৎ সম্পর্কে যেখানে ইনফরমেশন থাকে সেখানে মনে হয় একটা হ্যাভক হয়ে গেছে। আপনাকে চিনতে পারছেন না? আমাকে এখনো চিনতে পারছেন, তবে কিছুক্ষণ পর মনে হয় চিনতে পারবেন না। চিত্রা বলল, কিছু মনে করবেন না, আপনাকে কিন্তু খুশি খুশি লাগছে। আশা বলল, ঠিক ধরেছেন। বিচিত্র কারণে আমি ফান পাচ্ছি। কেন পাচ্ছি নিজেও জানি না। চিত্রা বলল, আমি জানি। আশা বিস্মিত হয়ে বলল, আপনি কিভাবে জানেন? চিত্রা কঠিন গলায় বলল, আপনার মা আমাকে বৌমা বৌমা ডাকছেন, এই বিষয়টাতে আপনি ফান পাচ্ছেন। যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনা করতে ছেলেরা ভালোবাসে এবং ফান পায়। আশরাফ বলল, আর মেয়েরা কিসে ফান পায়? মেয়েরা বিয়ের আগে কোনো পুরুষকে স্বামী ভেবে ফান পায় না। তার প্রেমিককেও সেই বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত স্বামী ভাবে না। আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন। আপনার সঙ্গে কথা কাটাকাটি খেলার শখ এই মুহূর্তে হচ্ছে না। আপনার কাছে যদি কয়েন থাকে আমাকে একটা কয়েন দিন। কয়েন দিয়ে কি করবেন? ম্যাজিক দেখব। রশিদ সাহেব ম্যাজিক দেখাবেন। আশরাফ কয়েন বের করতে করতে ক্ষীণস্বরে বলল, আমার মা আপনাকে ছাড়া ডিনার করবেন না। চিত্রা বলল, না করলে নাই। একজন অসুস্থ মানুষ, তার দিকটা দেখবেন না? আমিও অসুস্থ। রশিদ সাহেব কয়েন হাতে নিতে নিতে বললেন, চিত্রা, মন দিয়ে দেখো কি করছি। কয়েনটা কোন হাতে? ডান হাতে। এখন কোন হাতে নিয়েছি? বাম হাতে। রশিদ সাহেব বাম হাত খুলে দেখালেন যে বাম হাত শূন্য। চিত্রা বলল, কয়েনটা ডান হাতেই আছে। আপনি ভঙ্গি করছেন কয়েনটা বাম হাতে নিয়েছেন, আসলে নেননি। তোমার ধারণা কয়েনটা ডান হাতে? জি। রশিদ সাহেব ডান হাত খুলে দেখালেন, সেখানে কয়েন নেই। দুই হাতের কোথাও নেই, দুটা হাতই খালি। চিত্রা বলল, কয়েন গেল কোথায়?
রশিদ সাহেব বললেন, আমারও তো একই প্রশ্ন, কয়েন গেল কোথায়? এরকম জলজান্ত একটা বস্তু তো উধাও হয়ে যেতে পারে না, তাই না? চিত্রা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কয়েন অদৃশ্য করার খেলা সে আগে অনেকবার দেখেছে, এরকম কখনো দেখেনি। রশিদ সাহেব বললেন, কয়েন ভ্যানিশের ম্যাজিকটা শেখায় আমার একটা বড় লাভ হয়েছে। পদার্থবিদ বন্ধুদের খেলাটা দেখাতে পারবো, তারা সম্পূর্ণ ভিন্ন কারণে মজা পাবে। ভিন্ন কারণটা শুনবে? শুনব। আগ্রহ নিয়ে শুনবে নাকি শুনতে হয় বলে শুনবে? আগ্রহ নিয়ে শুনব। চাচা, আমি নিজেও ফিজিক্সের ছাত্রী। রশিদ সাহেব বললেন, পদার্থবিদরা জগৎ সম্পর্কে হাইপোথিসিস, জগতের নিয়ম সম্পর্কে হাইপোথিসিস দাঁড় করান। বিপুল উৎসাহে তারা অগ্রসর হন। ম্যাথমেটিক্যাল মডেল তৈরি হয়, তখন আমাদেরও ডাক পড়ে, কারণ বেশিরভাগ পদার্থবিদ অঙ্কে দুর্বল। তোমাদের আইনস্টাইনের ক্ষেত্রেও এটা সত্যি। যাই হোক, মূল কথায় ফিরে যাই। মনে করো পদার্থবিদ একটি সূত্র দাঁড় করালেন, y = bc+m+n²। y হলো bcm এবং n এর ফাংশন। সব ঠিকমতো চলছে। হঠাৎ একসময় নজরে আসবে m অদৃশ্য। শুরুতে m ছাড়া সূত্র কাজ করছে না, মাঝখানে m থাকলে সূত্র কাজ করছে না। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছি। রশিদ সাহেব বললেন, তোমার কাছে কি মনে হচ্ছে না গড পদার্থবিদদের সামান্য ম্যাজিক দেখালেন, হঠাৎ এম অদৃশ্য করে দিলেন? মনে হচ্ছে। আরেকটা জিনিস কি মনে হচ্ছে, গড এমকে অদৃশ্য করে দেননি, লুকিয়ে রেখেছেন। এমন এক সাধারণ জায়গায় লুকিয়েছেন যে আমাদের চোখে পড়ছে না। চিত্রা বলল, আপনি শিক্ষক হিসেবে নিশ্চয়ই খুব ভালো। রশিদ সাহেব বললেন, খুব ভালো না, মোটামুটি ভালো। তুমি কি মাওলানা সাহেবের স্ত্রী কাতরানি শুনতে পাচ্ছ? পাচ্ছি। খুব খারাপ লাগছে না? লাগছে। অঙ্ক হচ্ছে যুক্তি, আমি অঙ্কের জায়ান্ট। যেই আমি যদি মাওলানা সাহেবকে যুক্তিতে পরাস্ত করতে না পারি, তাহলে শিক্ষক হিসেবে আমি দুর্বল শিক্ষক। চিত্রা বলল, ওনাকে তো যুক্তি শুনতে হবে, যুক্তি না শুনলে আপনি তাকে পরাস্ত করবেন কিভাবে? রশিদ সাহেব বললেন, ছাত্র আমার কথাই শুনতে চাচ্ছে না, এটাও কি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা না? চিত্রা বলল, উনি তো আপনার ছাত্র না। রশিদ সাহেব বললেন, একজন শিক্ষকের কাছে সবাই ছাত্র। মাওলানা সাহেবের স্ত্রী আফিয়ার ৩৫ সপ্তাহ মাত্র চলছে। শিশু ৪০ সপ্তাহ মায়ের পেটে থেকে বড় হবে। এই ৪০ সপ্তাহ সে তার জগতে নিজের মতো বড় হবে। সবশেষে তৈরি হবে তার ফুসফুস। ফুসফুস তৈরি হয়ে যাবার পর শিশু সিগন্যাল পাঠাবে মায়ের শরীরে, আমি এখন তৈরি, পৃথিবী দেখব, আমাকে বন্দি দশা থেকে মুক্তি দাও। মায়ের শরীর ব্যবস্থা নেবেন। এখানে কোনো একটা সমস্যা হচ্ছে। সময়ের আগেই শিশু বন্দি দশা থেকে মুক্তি চাচ্ছে। আফিয়া বলল, পানি ভাঙছে, পানি। মাওলানা বললেন, আল্লাহর নাম নাও। আফিয়া বলল, ডাক্তার লাগবে, ডাক্তার। মাওলানা বললেন, আমি খোঁজ নিয়েছি, ট্রেনে লেডি ডাক্তার নেই। আমি মরে যাব নাকি? আহারে, চিৎকার করছো কেন? মেয়েদের গলার স্বর বাইরের পুরুষের শোনা ঠিক না, পর্দার বরখেলাপ হয়। আফিয়া গঙ্গাতে গঙ্গাতে বলল, মরে গেলাম, আমি মরে গেলাম, মাগো, আমি মরে গেলাম। মাওলানা বিরক্ত গলায় বললেন, আল্লাহর নাম নাও, মা মা করছো কেন? এখানে যা করার আল্লাহ পাক করবেন। তোমার মা কি করবেন? আপনি সামনে থেকে যান, কোনো একজন মহিলাকে ডাকেন, যে কোনো মহিলা। আমার সন্তান বের হয়ে আসতেছে, আমি বুঝতেছি। মাগো, তুমি কোথায় মা? মাওলানা দরজা খুলে বের হয়ে দেখলেন দরজার বাইরে চিত্রা এবং রশিদ সাহেব। মাওলানা ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিত্রাকে বললেন, আপনি কি একটু ভেতরে যাবেন? চিত্রা বলল, আমি ভেতরে গিয়ে কি করব? ওনার দরকারে একজন ডাক্তার, আমাদের সঙ্গে ডাক্তার আছে, ওনাকে ডেকে নিয়ে আসি। মাওলানা বললেন, পুরুষ ডাক্তার আমি দেখাবো না, অসম্ভব, কোনো দিনও না। চিত্রা বলল, আমি ভেতরে যাচ্ছি, বোকার মতো বসে থাকা ছাড়া আমি কিছু করতে পারবো না। চিত্রা ঢুকে গেল।
রশিদউদ্দিন সিগারেটের প্যাকেট বের করে বললেন, সিগারেট খাবেন? এতে টেনশন কিছু কমবে। নিকোটিনের নার্ভ সুদিং ক্ষমতা আছে। আমি ধূমপান করি না। গুড, ভেরি গুড। আমি আপনার 2 মিনিট সময় নিতে পারি? 2 মিনিটে আমি আপনাকে একটা গল্প বলবো। গল্প শেষ করে আমি চলে যাব। আপনাকে আর বিরক্ত করব না। আমার হাত থেকে বাঁচার জন্য আপনি আমাকে 2 মিনিট সময় দিন। মালনা কঠিন গলায় বললেন, আপনাকে 2 মিনিট সময় দিলাম। রশিদ সাহেব গল্প শুরু করলেন। দেশে একবার বন্যা শুরু হয়েছে। ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে। উদ্ধারকারী লোকজন নৌকা নিয়ে এসেছে। সবাই নৌকায় উঠে আশ্রয় কেন্দ্রে চলে গেলেন। এক মাওলানা শুধু গেলেন না, উনি আল্লাহ ভক্ত মানুষ। উনি বললেন, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি ঘরের চাল পর্যন্ত উঠল। মাওলানা চালে উঠে বসলেন। তখন উদ্ধারকারী লঞ্চ এলো। মাওলানা লঞ্চে উঠলেন না। উনার এক কথা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি আরও বাড়ল। মাওলানা বুক পর্যন্ত উঠল। এলো উদ্ধারকারী হেলিকপ্টার। মাওলানা তাতেও উঠলেন না। হেলিকপ্টার ফিরে গেল। পানিতে ডুবে মাওলানা মারা গেলেন। মৃত্যুর পর আল্লাহকে গভীর আফসোসের সঙ্গে বললেন, আমি সারা জীবন একনিষ্ঠভাবে আপনাকে ডেকেছি, আপনার উপর ভরসা করেছি, আর আজ আমাকে কিনা ডুবে মরতে হলো। কোনো সাহায্য আপনার কাছ থেকে এলো না। আল্লাহ বললেন, তোমাকে সাহায্য করার জন্য আমি 3বার ব্যবস্থা নিয়েছি। একবার নৌকা পাঠানো হয়েছে, তারপর গেল লঞ্চ, সর্বশেষে হেলিকপ্টারও পাঠালাম। বলো, আর কি করতে পারতাম? আমার গল্প শেষ। আমি এখন বিদায় নেব। মাওলানা বললেন, আপনার গল্পটা সুন্দর গল্প, কিন্তু গল্পই। আল্লাহ পাক ইচ্ছা করলে বন্যার পানি নামিয়ে দিতে পারতেন। রশিদউদ্দিন বললেন, তা অবশ্যই পারতেন। তিনি আপনার সন্তানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু মাওলানা সাহেব, আপনি কি একটা হাদিস জানেন? এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলেছেন, তুমি যখন রোগগ্রস্ত হবে তখন একজন ভালো চিকিৎসকের কাছে যাবে, সেই সঙ্গে রোগ মুক্তির প্রার্থনা করবে। মাওলানা বললেন, আমি হাদিসের কথা জানি না। রশিদউদ্দিন বললেন, আমি জানি। আমার কথা বিশ্বাস করতে পারেন। আমার প্রাথমিক পড়াশোনা মাদ্রাসায়। আপনি আমার কথা শুনুন। আমি ডাক্তার ছেলেটিকে ডাকি, সে আপনার স্ত্রীকে মা সম্বোধন করে কামরায় ঢুকুক। মা ডাকলেই মা হয় না। রশিদউদ্দিন বললেন, তাও ঠিক। কোরআন শরীফেই আছে, পালক পুত্র পুত্র নয়। তারপরেও এ ডাক্তারের কল্যাণে হয়তো আপনার সন্তান তার মাকে মা ডাকবে। জগতের মধুরতম শব্দ আপনার স্ত্রী শুনবে। মাওলানা বললেন, ওই ডাক্তার ছেলে গলা পর্যন্ত মদ খেয়েছে। তার মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ আসছে। ওই গন্ধ আমি চিনি। কিছু মনে করবেন না জনাব, আপনিও মদ খেয়েছেন। রশিদউদ্দিন হতাশ গলায় বললেন, কথা সত্য। মদ খাওয়ায় ডাক্তারের শরীর এবং মন হয়তো অসুচি হয়েছে, তার বিদ্যা কিন্তু হয়নি। রশিদউদ্দিনের কথা শেষ হবার আগেই চিত্রা কামরা থেকে বের হলো। উত্তেজিত গলায় বলল, ডাক্তার কোথায়? বাচ্চা বের হচ্ছে, মাথা বের হচ্ছে। চিত্রা ছুটে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই হতভম্ব মাওলানার সামনেই ডাক্তারের হাত ধরে টানতে টানতে কেবিনে ঢুকে গেল। মাওলানা বললেন, কাজটা কি ঠিক হয়েছে? রশিদ সাহেব বললেন, যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো কাজ উত্তম হয়েছে। এখন আপনি নিশ্চিন্ত মনে আল্লাহ পাককে ডাকতে পারেন। চিত্রা ভয়ে কাঁদছে। তার কাছে মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। আশা বলল, আপনি ঘামড়াবেন না, মহিলার হাত ধরুন, ডেলিভারি নর্মাল হবে। আমার ফুটন্ত পানি দরকার, ব্লেড দরকার, সুতা দরকার। ব্লেড দিয়ে কি করবেন? বাচ্চার নাড়ি কাটতে হবে না? আফিয়া হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি কি ডাক্তার? আশা বলল, আমি ডাক্তার, এবং খুব ভালো ডাক্তার। গাইনি আমার বিষয় না, তারপরেও কোনো সমস্যা নেই। আপনাকে যা করতে বলবো করবেন, আমাকে সাহায্য করবেন। কিছুক্ষণের মধ্যেই বড় চাপ আসবে, তার জন্য প্রস্তুত হন। যখন নিঃশ্বাস চেপে রাখতে বলবো তখন নিঃশ্বাস চাপবেন। আফিয়া গোঙাতে গোঙাতে বলল, আমি পারবো না, আমি পারবো না। রশিদ সাহেব মাওলানাকে বললেন,
আপনি কি একটা ম্যাজিক দেখবেন? হতভম্ব মাওলানা বললেন, ম্যাজিক? পয়সা অদৃশ্য করা খেলা দেখাবো, মজা পাবেন। আপনার কি মাথা টাথা খারাপ? এখন ম্যাজিক দেখাবেন? মূল ম্যাজিক আল্লাপাক কিছুক্ষণের মধ্যে দেখাবেন। এখন আমারটা দেখুন। আমার ডান হাতে কি? 5 টাকার একটা কয়েন না? কয়েনটা এখন নিলাম বাম হাতে। এখন দেখুন, বাম হাত শূন্য, ডান হাতও শূন্য। বলুন, কয়েনটা কোথায়? জাহান্নামে। খারাপ বলেননি। ফ্রম হেয়ার টু ইটারনিটি। চিত্রা দরজা খুলে বলল, ফুটন্ত পানি লাগবে, ব্লেড লাগবে, সুতা লাগবে। কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে। মাওলানা তাকিয়ে আছে। মনে হচ্ছে সে চিত্রার কথা বুঝতে পারছে না। চিত্রা তাকে কঠিন ধমক দিল, হাঁদার মতো দাঁড়িয়ে আছেন কেন? ব্যবস্থা করুন। সেলুন কারে বাতি জ্বলা নেভার খেলা চলছে। এই বাতি জ্বলছে, এই নেই। সেলুন কারের যাত্রীরা আতঙ্কে অস্থির। সবচেয়ে ভয় পেয়েছে যমুনা এবং তার স্বামী। যতবার বাতি নিভছে ততবার সে আতঙ্কে অস্থির হয়ে স্বামীকে জড়িয়ে ধরছে। ভয় সংক্রামক। যমুনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। বদরুলের কর্মকাণ্ড সবাইকে ঘাবড়ে দিচ্ছে। তার মেন্টাল ব্রেকডাউনের মতো হয়েছে। সে যেসব কথাবার্তা বলছে তার কোনো অর্থই বোঝা যাচ্ছে না। তবে মাঝে মাঝে যখন বলছে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, তখন সবাই আঁতকে উঠছে। মেরে ফেলবে বাক্যের অর্থ না বোঝার কিছু না। খায়ের সাহেবের মন্ত্রিত্ব নেই, এই খবর এখন সবাই জানে। মূল আতঙ্ক এখানেই। খায়ের সাহেব পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনকে টেলিফোন করছেন। আশ্চর্যের ব্যাপার, হেলাল টেলিফোন ধরেছেন, ধরেই বলেছেন, আপনার ব্যাপারটা শুনেছি, ভেরি স্যাড। দলের মধ্যে কান ভাঙানির লোক হয়েছে বেশি, এরাই কাজটা করেছে। আপনি একজন সিনসিয়ার ওয়ার্কার, দলের জন্য আপনার স্যাক্রিফাইস আছে। আমার দৃঢ় বিশ্বাস সবাই একদিন ভুল বুঝতে পারবে। আবুল খায়ের সাহেব বললেন, আমি এখন এক বিপদে আছি, তুমি কাউকে বলে কিছু করতে পারবে? হেলাল উদ্দিন বললেন, কি বিপদ? আবুল খায়ের বিপদটা মোটামুটি গুছিয়ে বললেন। বাতি জ্বালানো নেভানো অংশ বাদ দিলেন না। হেলাল উদ্দিন বললেন, কি সর্বনাশ, এদের অ্যাটিটিউড তো মোটেই ভালো মনে হচ্ছে না। আবুল খায়ের বললেন, আমারও ভালো মনে হচ্ছে না। হেলাল উদ্দিন বললেন, আপনাদেরটা কি সব শেষের কামরা? হ্যাঁ। বলেন কি, আরও বিপদ? আরও বিপদ কেন? হেলাল উদ্দিন বললেন, বদগুলা বগিটা খুলে দিতে পারে, মূল ট্রেন থেকে আলাদা করে দিতে পারে। পরে যখন ইনভেস্টিগেশন হবে তখন বলবে অ্যাক্সিডেন্ট, আপনা আপনি খুলে গেছে। তুমি তো আরও ভয় ধরিয়ে দিলে। খায়ের ভাই, এটাই বাস্তবতা। এখন করব কি বলো? ওই পার্টির কাউকে টাকা পয়সা দিয়ে হাত করতে হবে। বিপদ থেকে উদ্ধারের একটাই পথ। তুমি রেলে কাউকে কিছু বলতে পারো না? আচ্ছা দেখি, কি করতে পারি আপনাকে জানাবো। 10 মিনিট পর আমি টেলিফোন করি। হেলাল উদ্দিন বললেন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি জানাবো। আবুল খায়ের সাহেব চাপা নিঃশ্বাস ফেললেন। তিনি নিশ্চিত হেলাল উদ্দিন আর টেলিফোন করবে না, নিজের মোবাইলে অফ করে রেখে দেবে। হেলালকে দোষ দিয়ে লাভ নেই, তিনি নিজে অসংখ্যবার এই কাজ করেছেন। অন্যদের করতে দোষ কি? মহা বিপদে পড়ে কতবার লোকজন তাকে টেলিফোন করেছে, তিনি বলেছেন, দেখি কি করা যায়, কিছু করতে পারলে জানাবো, আমাকে টেলিফোন করার দরকার নেই, বলেই লাইন কেটে দিয়েছেন। ব্যান্ডদলের পরিচালকের নাম কাউসার। সে নিজের নাম লিখে ইংরেজি বাংলা মিশিয়ে কাউ সার। নামের অর্থ জিজ্ঞেস করলে বলে গরুর সার, অর্থাৎ গোবর। কাউসার ডাকতে যদি সমস্যা হয় আমাকে গোবর ডাকতে পারেন, গোবর ভাইয়া ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কাউসারের রসবোধে তার ব্যান্ডের লোক যেমন মোহিত, বাইরের লোকজনও মোহিত। এই মুহূর্তে তার মধ্যে রসবোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে ঘন ঘন বাথরুমে যাচ্ছে, টেনশনে তার পেট নেমে গেছে। কাউসার আবুল খায়ের দিকে এগিয়ে গেল। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? কাউসার বলল, বিনা কারণে আমরা ক্যাচেলের মধ্যে পড়েছি। আমরা ঠিক করেছি সামনের স্টেশনে নেমে যাব। সঙ্গে অনেক টাকা ইনস্ট্রুমেন্ট, নষ্ট হলে পথে বসবো। খায়ের সাহেব বললেন, সামনের স্টেশনে নামবে কিভাবে? ট্রেন তো আর কোথাও থামবে না।
ময়মনসিংহ থামবে। তাহলে স্যার আমরা ট্রেন থামায় পড়ব। জঙ্গলের মধ্যে কোথায় নামবে? ভাওয়ালের জঙ্গল। কাউসার বলল, ভাওয়ালের জঙ্গলেই নামব। আপনি তো এখন কোনো প্রোটেকশন দিতে পারবেন না, কোন ভরসায় থাকব? যমুনার স্বামী ফয়সাল বলল, আমি কাউসারের সাহেবের সঙ্গে একমত। আমার মতে আমাদের সবারই নেমে যাওয়া উচিত। খায়ের সাহেব বললেন, জঙ্গলে নেমেছে আরও বিপদে পড়বে, এটা কে বলল না? সুরমা রাগী গলায় বলল, বোকার মতো কথা বলবে না। জঙ্গল কিসের বিপদ? জঙ্গলে কি সিংহ আছে যে আমাদের খেয়ে ফেলবে? কাউসার বলল, তাহলে ডিসিশন কি হলো? আমরা ট্রেন থামাবো? খায়ের সাহেব কিছু বলার আগেই ফয়সাল বলল, অবশ্যই। এখন দেখা যাবে ট্রেন থামানো যাবে না। টানতে টানতে চেন ছিঁড়ে ফেললাম, ট্রেন থামল না। ফয়সালের কথা শেষ হবার আগেই বাতি আবার নিভে গেল। কাউসার চেইন ধরে ঝুলে পড়ল। ঝাঁকুনি খেতে খেতে ট্রেন থেমে গেল। অস্বাভাবিক দক্ষতায় কাউসার দলবল নিয়ে নেমে পড়ল। ফয়সাল নামল যমুনাকে নিয়ে। সুরমার স্বামীর হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে নিজেও ঝাঁপ দিয়ে পড়ে পা মচকে ফেললেন। ট্রেনের ভিতর ছোটাছুটি ব্যস্ততা, অনেকে চিৎকার করছে, ডাকাত ডাকাত। রেল পুলিশ ক্ষণ ক্ষণ হুইসেল দিচ্ছে। ট্রেনের কয়েকটা কামরা থেকে টর্চের আলো দুপাশের জঙ্গলে ফেলা হচ্ছে। একদল যাত্রী চেঁচাচ্ছে, ওই যে জঙ্গলে ঢুকে মেয়ে ছেলে নিয়ে পালায় যাচ্ছে। রেল পুলিশ দুইবার রাইফেলে ফাঁকা আওয়াজ করল। রেল পুলিশের রাইফেলের গুলির আওয়াজের সঙ্গে নবজাত শিশুর কান্না মিশল। আশাব বাচ্চাটাকে পা ধরে ঝুলিয়ে রেখেছে। বাচ্চা এক একবার ফুসফুস ভর্তি করে বাতাস নিচ্ছে এবং চিৎকার করে কাঁদছে। অসময় চলে এলেও এই শিশু প্রাণ শক্তিতে ভরপুর। সে তার উপস্থিতি সবাইকে জানান দেবেই। চিত্রা বলল, ছেলে না মেয়ে? আশা বলল, ছেলেই হোক মেয়েই হোক, একটি শয়তানি যথেষ্ট। আহা, বলুন না, ছেলে না মেয়ে? আশা বলল, মেয়ে হয়েছে। চিত্রা দরজা খুলে বের হলো আনন্দে। সে ঝলমল করছে। মনে হলো সে তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা দিচ্ছে। মালনা সাহেব, আপনার একটা পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে। মালনা কিছু বলার আগেই রশিদউদ্দিন বললেন, অতি সুসংবাদ। নবী করিম বলেছেন, যার প্রথম সন্তান কন্যার সে মহা সৌভাগ্যবান। আজান দেওয়া প্রয়োজন, মেয়েটার কানে আল্লাহর নাম ঢুকুক। মাওলানা বললেন, মেয়েটার চেহারা দেখে তারপর আজান দিই। রশিদউদ্দিন বললেন, আগে আজান তারপর চেহারা। মাওলানা আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশুটিকে শাড়ি দিয়ে জড়িয়ে মায়ের বুকের কাছে দেয়া হয়েছে। মা এই হাসছেন, এই কাঁদছেন। হঠাৎ তিনি চমকে উঠে বললেন, ডাক্তার, আপনি না বললেন মেয়ে? এ তো ছেলে। আশাব হাসতে হাসতে বলল, একটু ঠাট্টা করলাম। ছেলের মা আপনি থেকে তুমিতে নেমে এসে বললেন, ডাক্তার, তুমি এত দুষ্ট কেন? মাওলানাকে আসল খবর দেওয়ার পর তিনি আনন্দে অভিভূত হয়ে রশিদউদ্দিনকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে কন্যা সন্তানের আনা ভাগ্যের তার প্রয়োজন নেই, তার জন্য ছেলেই যথেষ্ট। ট্রেন চলতে শুরু করেছে। সেলুন কারে বাতি এসেছে। আবুল খায়ের সাহেব একা বসে আছেন। তাকে ফেলে সবাই নেমে গেছে। এই ধাক্কা থেকে তিনি এখনও মুক্ত হতে পারছেন না। তিনি সিগারেট ধরিয়েছেন। গলার টক ভাবটা চলে গেছে। সিগারেট টানতে তার খারাপ লাগছে না। ব্লাডি ম্যারি একটা খেলে মন্দ হতো না। স্যার, আবুল খায়ের চমকে তাকালেন। তার পেছনে সবুর দাঁড়িয়ে, যার কানেও ধরে উঠবস করাতেই নাটকের শুরু। স্যার, যাবেন কই? নেমে গেছেন। কই নেমে গেছে? জঙ্গলে। কেন স্যার? খায়ের সাহেব স্বাভাবিক গলায় বললেন, তোমরা একজনকে মেরে আধমরা করেছ, নেংটো করে পাঠিয়েছ, এতে সবাই গেছে ভোরকে। সবুজ দুঃখিত গলায় বলল, কাজটা ঘুরেছে মুসা ভাইয়ের কারণে। উনি ইউনিয়ন সেক্রেটারি। আমি ওনার হাতে পায়ে ধরতেই বাকি রাখছি। মুসা সাহেবের এখনকার পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই স্যার। মুসা ভাই আপনার সঙ্গে দেখা করবে, ক্ষমা চাবে। তাকে নিয়ে আসি স্যার। আপনাকে চা দেব, চা খাবেন? খাবো।
ডিনার কখন দেব স্যার? ভেবে দেখি। খায়ের সাহেব মোবাইল টেলিফোন বাজছে। সুরমা টেলিফোন করেছেন। মোবাইল বিপ্লবের ফসল। জঙ্গল থেকেও কথা বলা যাচ্ছে। সুরমা বললেন, এই, আমার মনে হয় পা ভেঙে গেছে। ট্রেন থেকে যখন পুলিশ আমাদের উপর গুলি করলো তখন দৌড় দিতে গিয়ে খাদে পড়ে গেছি। এখন পা নড়াতে পারছি না। সরি টু হিয়ার দ্যাট। 12,000 টাকা দামের শাড়ি ছিঁড়ে কুটে কুটি। সরি টু হিয়ার দ্যাট। তোমার অবস্থা কি? এখনো বেঁচে আছি। রাখি। কেমন? রাখি রাখি করছো কেন? রাখি রাখি করছি কারণ মুসা সাহেবের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট। উনি যে কোনো সময় চলে আসবেন। মুসা সাহেবকে? আমাদের শাস্তি দেওয়ার মূল পরিকল্পনা ওনার। উনি রেল ইউনিয়নের লোক। কি সর্বনাশ! খায়ের সাহেব লাইন কেটে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে অতি জরুরি একটা টেলিফোন এলো। তাকে জানানো হলো মন্ত্রিত্ব চলে যাওয়া বিষয়ে যে কথা প্রাইম মিনিস্টারের অফিসে বরাত দিয়ে বলা হচ্ছে তা পুরোপুরি গুজব। এ ধরনের গুজব রটনায় প্রাইম মিনিস্টার নিজেই অত্যন্ত বিরক্ত হয়েছেন। গুজবের পেছনে কারা আছে বের করতে বলেছেন। প্রাইম মিনিস্টার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আবুল খায়ের সাহেবের চা চলে এসেছে। তিনি চায়ে চুমুক দেওয়া মাত্র প্রাইম মিনিস্টারের টেলিফোন এলো। তিনি 3-4 মিনিট কথা বললেন। সবুর বিনয়ী ভঙ্গিতে দাঁড়ানো। টেলিফোন শেষ হওয়া মাত্র বলল, স্যার, মুসা ভাইকে কি আনবো? এখন না। চা কেমন হয়েছে স্যার? চা ভালো হয়েছে। তুমি সামনে থেকে যাও, আমি কিছুক্ষণ একা থাকব। সবুর চলে গেল। আবুল খায়ের টেলিফোনের দিকে তাকিয়ে আছেন। তিনি নিশ্চিত অন্ধকার কেটে গেছে। এখন একের পর এক টেলিফোন আসতে থাকবে। সবার আগে রেলমন্ত্রী টেলিফোন আসার কথা। এত দেরি হচ্ছে কেন? টেলিফোন বাজছে। মন্ত্রী মহোদয় টেলিফোন করলেন না, কারণ সুরমা টেলিফোন করেছে। সুরমার টেলিফোন ধরার কিছুই নেই। এখন হয়তো জানা যাবে যে সে এক পাটি স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। তিনি বিড়বিড় করে বললেন, আই হ্যাভ নো বিজনেস উইথ ইউ। রেলমন্ত্রী না, প্রথম টেলিফোন করলেন পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন। তার গলায় আনন্দ। খায়ের ভাই? মাঝখানে মোবাইল অফ রেখেছিলেন? কল করি, লাইন যায় না। অফ থাকতে পারে। আরে গ্রেট খায়ের ভাই, আপনার ব্যাপারটা তো পুরো রিউমার। খবর পেয়েছেন না? একটা সোর্স থেকে খবর পেলাম প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। মাঝখানে রেলের একটা হাঙ্গামা হয়ে গেল। এই নিয়ে তোলপাড় হয়ে গেছে। আমি স্ট্রংলি কয়েকজনকে ধরেছি। হেলাল রাখি, আমার শরীরটা ভালো লাগছে না। সে কি? কি হয়েছে? আপনি এত কাজ করেন, শরীর খাবার হবারই কথা। ভাবি আছে, ভাবিকে দিন, ভাবির সঙ্গে কথা বলি। তোমার ভাবি একটু ব্যস্ত আছেন। বলে খায়ের সাহেব টেলিফোনের লাইন কেটে দিলেন। তিনি বসেছেন জানালার পাশে। ট্রেনের চাকায় ঝুমঝুম শব্দ হচ্ছে। জানালার ও বনের পাশে জঙ্গল ঘরবাড়ি দ্রুত সরে যাচ্ছে। দেখতে ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে অনেক দূরের বাড়িঘরের হারিকেন বা কুপির আলো। ছোটবেলায় এইসব আলো দেখতে ভয় ভয় লাগতো। তাকে কে যেন বলেছিল, ওইগুলা জিনের চোখ। জিন কখনো তাকিয়ে থাকে, কখনো চোখ বন্ধ করে। এই জন্যেই দূরের আলো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। খায়ের সাহেবের মনে হলো ট্রেনে করে তিনি উল্টা যাত্রা শুরু করেছেন। ট্রেনে অতি দ্রুত তাকে শৈশবে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় তাদের বাড়িতে একজন লজিং মাস্টার থাকতেন, নাম আক্কাস। আক্কাস স্যার তাকে অঙ্ক আর ইংরেজি শেখাতেন। অঙ্ক এবং ইংরেজির বাইরে আরেকটা জিনিস শেখাতেন। তিনি সেই শিক্ষার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা। মিথ্যা কথা মানুষ কী জন্যে বলে জানিস? জি না। মিথ্যা কথা বলতে আরাম, এই জন্যে মানুষ মিথ্যা কথা বলে। সত্যি কথা বলতে বেআরাম। বেআরাম কেন? জানি না কেন। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। মিথ্যা কথা হুট করে মুখ দিয়ে বের হয়, সত্যিটা বের হয় না। আজীব ব্যাপার। তাদের এই লজিং স্যার পরে স্কুলে চাকরি পান। সত্যি কথা বলার বদভ্যাসের কারণে তার চাকরি চলে যায়। সেবার স্কুল ইউনিয়নের জন্য 100 বস্তা গম বরাদ্দ হয়েছিল। হেডমাস্টার সাহেব নিজে 10 বস্তা রেখে অন্য সব শিক্ষকদের 2 বস্তা করে দিলেন। স্কুল কমিটির সেক্রেটারি পেলেন 5 বস্তা। গভর্নিং বডির মেম্বাররা 3 বস্তা করে। একজন শুধু গম নিলেন না, তার নাম আক্কাস মাস্টার।
তিনি শুধু যে গম নিলেন না তা না, জেলা শিক্ষা অফিসারের কাছে চিঠি দিয়ে বিস্তারিত জানালেন। তদন্ত হলো। তদন্তে প্রমাণিত হলো আক্কাস আলী স্কুলের শিক্ষকদের সম্মান নষ্ট করার জন্য এই কাজ করেছেন। নিজে সাধু সেজে অন্যদের চোর বানাতে চেয়েছেন। আক্কাস মাস্টারের শুধু যে চাকরি গেল তা না, অন্যদের নামে, বিশেষ করে স্কুল কমিটির সেক্রেটারি রজব মিয়ার নামে মিথ্যা অভিযোগ আনার শাস্তিও হলো। আক্কাস মাস্টারকে কানে ধরে রজব মিয়ার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলো। তার পাঞ্জাবির বুকে সেফটিফিন দিয়ে একটা কাগজ লাগিয়ে দেওয়া হলো। সেখানে লেখা, আমি চোর। আক্কাস মাস্টার কাঁদছিল। তাকে কাঁদতে দেখে বালক খায়েরের হঠাৎ খুব কান্না পেয়ে গেল। সে ছুটে নিজের ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার বাবা এসে তাকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা কি হয়েছে, কান্দো কেন? সে কিছুই বলে না, শুধু কাঁদে। তার মা তখন বললেন, আক্কাস মাস্টার কানে ধইরা কান্দতেছে, এটা দেখা তোমার পুলা কান্দতেছে। খায়রের বাবা অতি বিস্মিত হয়ে বললেন, আমার পুলার অন্তরে এত মায়া, এত মায়া আমার পুলার অন্তরে? তিনি তৎক্ষণাৎ হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার ছেলের অন্তরে এই মায়া যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, আমিন। খায়রের যখন ৮ বছর বয়স তখন তার বাবা মারা যান। আজ তার বয়স ৫৯, এর কিছু বেশি। দীর্ঘ ৫০ বছর পর আজ তার বাবার কথা মনে পড়ল এবং চোখে পানি এসে পড়ল। তার পরহেজগার বাবার প্রার্থনা আল্লাপাক শোনেননি। শৈশবের মায়ায় কিছুমাত্র তার মধ্যে নেই। তিনি এই সমাজে অতি দুষ্ট মানুষ হিসেবে পরিচিত। ট্রেন থেমে পড়েছে। স্টেশন ছাড়াই থেমেছে। দুদিকে শালবন, নিঝুম এক জায়গা। জানা গেছে ইঞ্জিনে কি এক ঝামেলা হয়েছে। ড্রাইভার ইঞ্জিন সারাবার চেষ্টা করছে। কিছু যাত্রী ট্রেন থেকে নেমে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। অনেকে ভিড় করেছে ইঞ্জিনের পাশে। মালুনার স্ত্রীর অবস্থা ভালো না। প্লেসেন্টা এখনো বের হয়নি। অস্বাভাবিক রক্তপাত হচ্ছে। এই মহিলাকে অতি দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। জঙ্গলের ট্রেন থেমে থাকলে গুরুতর সমস্যা হবে। মালুনা সমস্যার ব্যাপারটা ধরতে পারছেন না। পুত্রলাভ উপলক্ষে তিনি শুকরানা নামাজ শেষ করেছেন। আনন্দিত মুখে বারবার তার কামরায় উকি দিচ্ছেন। বাচ্চা কোলে নিয়ে সাজেদা বেগম বসে আছেন। সমস্যার জটিলতা তিনি বুঝতে পারছেন। একটু পরপর তিনি চিত্রাকে বলছেন, বৌমা, খোঁজ নাও ট্রেন কখন ছাড়বে। কামরায় আশাব আছে। সে ক্ষণে ক্ষণে মার কাছ থেকে ধমক খাচ্ছে। তুই তো গাধা ডাক্তার, কিছু করতে পারিস না, এটা কেমন কথা? তুই কি নকল করে পাশ করেছিস যে কিছু জানিস না? গাধার গাধা, তোর বাপ ছিল গাধা, তুইও গাধা। এমন কঠিন সময়ে মাওলানা উকি দিল এবং সবগুলি দাঁত বের করে জিজ্ঞেস করল, খালাম্মা, ছেলে কি আমার মতো হয়েছে? সাজেদা বললেন, ছেলের গালে ছাগলা দাড়ি নাই, ছেলে তোমার মতো হয় নাই। ছেলে কার মতো হয়েছে এই চিন্তা বাদ দাও, তোমার বউকে বাঁচাবার চেষ্টা করো। মাওলানা বললেন, কঠিন দোয়ার মধ্যে আছি খালাম্মা, দেখবেন কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন ঠিক হবে ইনশাল্লাহ। আমরা একটানে ময়মনসিংহ পৌঁছে যাব। সাজেদা বললেন, আল্লাপাক কি ইঞ্জিন ঠিক করার জন্য ফেরেস্তা পাঠিয়েছেন? মাওলানা বললেন, এই ধরনের কথা বলবেন না খালাম্মা, বিরাট পাপ হবে। এইসব খোদা নারাজি কথা। খোদা তোমার আমার মতো না, এত সহজে তিনি নারাজ হন না। তিনি আমার সামনে থেকে যাও। তুমি হচ্ছ রাম ছাগল। ট্রেন থেকে নেমে দেখো কাঁঠাল গাছ পাও কিনা। যদি পাতা পাও, ছিঁড়ে পাতা খাও। ড্রাইভার সাহেব বলেছেন ইঞ্জিনের মূল পিস্টন ভেঙে গেছে। উদ্ধারকারী ইঞ্জিন না এলে কিছু করা যাবে না। 4 থেকে 5 ঘন্টা লাগবে। রশিদুদ্দিন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। তার সামনে আশাব চিন্তিত মুখে দাঁড়িয়ে। রশিদুদ্দিন বললেন, মালানা স্ত্রীর অবস্থা কি? সে কি 4-5 ঘন্টা সার্ভাইভ করবে? আশাব বলল, না, আমাদের হাতে বড়জোর 40-45 মিনিট সময় আছে। রশিদুদ্দিন উঠে দাঁড়ালেন। আশাব বললেন, স্যার কোথায় যান? রশিদুদ্দিন জবাব দিলেন না। আবুল খায়ের সাহেব সেলুন কারের সোফায় গা এলিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি নড়ে চড়ে বসলেন। তার কামরায় বৃদ্ধ যে মানুষটা ঢুকছে তার চেহারা অবিকল আক্কাস মাস্টারের মতো, অথচ আক্কাস মাস্টার 4 বছর আগে মারা গেছেন। তিনি নিজে তার জানাজায় উপস্থিত ছিলেন। সেই লুঙ্গি পরা মানুষ,
মাথায় মাফলার। আক্কাস মাস্টারেরও একই ব্যাপার ছিল, লুঙ্গি, শীত গ্রীষ্মে মাফলার। খায়ের সাহেব উঠে দাঁড়াবেন নাকি বসেই থাকবেন বুঝতে পারছেন না। তিনি এক ধরনের অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমার নাম রশিদ উদ্দিন, আমি আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। খায়ের সাহেব বিস্মিত হয়ে বললেন, কী আবেদন? রশিদ উদ্দিন বললেন, আপনার সামনে বসে বলি, আমাকে 2 মিনিট সময় যদি দেন। বসুন। রশিদ উদ্দিন বললেন, ট্রেনের একজন যাত্রী মহা বিপদে পড়েছে। তার একটি সন্তান হয়েছে। এখন শুনতে পাচ্ছি প্রচুর রক্তপাত হচ্ছে। তাকে অতি দ্রুত কোনো এক হাসপাতালে ভর্তি করানো দরকার। আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে মেয়েটি বেঁচে যায়। খায়ের সাহেব বললেন, আমি কিভাবে ব্যবস্থা করব? ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, কখন ঠিক হবে তার নেই ঠিক। রশিদউদ্দিন বললেন, আপনি অতি ক্ষমতাধর ব্যক্তি, আপনার পক্ষে এই অবস্থাতেও ব্যবস্থা করা সম্ভব। খায়ের সাহেব বিরক্ত গলায় বললেন, আপনি একটা ভুল করছেন। মন্ত্রীদের হাতে আলাদিনের চেরাগ থাকে না। চেরাগ ঘষে তারা দৈত্য আনতে পারে না। যদি চেরাগ থাকতো, আমি চেরাগের দৈত্যকে বলতাম সে ম্যাজিক কার্পেটে করে রোগী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে নিয়ে চিকিৎসা করাতো। রশিদউদ্দিন সহজ গলায় বললেন, স্যার, আপনার কাছে ম্যাজিক কার্পেট আছে। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না, আমি অঙ্কের শিক্ষক। অঙ্কের শিক্ষকরা রসিকতা বুঝতেও পারে না, করতেও পারে না। রশিদউদ্দিন দ্বিতীয়বার চমকালেন। আক্কাস মাস্টারও অঙ্কের শিক্ষক ছিলেন। খায়ের সাহেব বললেন, আপনার রোগীর প্রতি আমি যথেষ্ট সিম্প্যাথি বোধ করছি, কিন্তু বুঝতেই পারছেন আমার কিছু করার নেই। রশিদউদ্দিন বললেন, আপনি টেলিফোন করেই একটা হেলিকপ্টার ব্যবস্থা করতে পারেন। 10 মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার চলে আসবে। মহিলার জীবন রক্ষা হবে। আমি কি আমাদের এই পবিত্র গ্রন্থ থেকে একটা আয়াত বলবো? খায়ের সাহেব চুপ করে রইলেন। রশিদউদ্দিন বললেন, আল্লাপাক বলেছেন, যে একটি জীবন রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতিকেই রক্ষা করে, আর যে একটি জীবন নষ্ট করে সে যেন সমগ্র মানব জাতিকেই ধ্বংস করে। খায়ের সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি ঢাকায় আমার বাড়ির ছাদে 3টা হেলিকপ্টার রেখে দিয়েছি। টেলিফোন করব আর উড়ে চলে আসবে। তার মানে কিছু করতে পারছেন না? না। 2-1 জায়গায় টেলিফোন করে দেখেন, কাজ হতেও তো পারে। সিচুয়েশনটা চিন্তা করুন। বনের মধ্যে ট্রেন আটকে আছে। একজন মৃত্যুপথযাত্রী। ট্রেনের এক যাত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনা শুনে মর্মাহত হলেন। নানান ঝামেলা করে টেলিকপ্টার আনালেন। রোগী ঢাকা পাঠানো হলো। হেলিকপ্টার যখন উঠতে শুরু করবে তখন ট্রেনের শত শত যাত্রী চিৎকার করে বলবে, আবুল খায়ের খান জিন্দাবাদ। তারা মন থেকে বলবে। তাদেরকে ভাড়া করে আনতে হয়নি। নিজের পকেট থেকে একটা পয়সা খরচ না করেও আপনি স্বতঃস্ফূর্ত জিন্দাবাদ ধ্বনি শুনবেন। আবুল খায়ের বললেন, আপনি কি বিদায় হবেন? রশিদউদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কুৎসিত একটা গালি দিতে ইচ্ছা করছে। যে গালি শুনলে আপনার পিত্তি জ্বলে যাবে, এরকম গালি। তা না দিয়ে একটা ভদ্র গালি দিচ্ছি। হাজার হলেও আপনি মন্ত্রী মানুষ। তুই গু খা, ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু, যার উপর নীল রঙের মোটা মোটা মাছি ভো ভো করে উঠছে। মন্ত্রীকে হতভম্ব অবস্থায় রেখে রশিদউদ্দিন বের হয়ে গেলেন। এতক্ষণ খায়ের সাহেব সিগারেট হাতে বসেছিলেন। এখন সিগারেট ধরালেন। তার ভ্রু কুঁচকে আছে। টেবিলে রাখা টেলিফোন বেজেই যাচ্ছে। ধরবেন না করেও তিনি টেলিফোন ধরলেন। তার স্ত্রী টেলিফোন করেছে। সুরমা হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যালো হ্যালো। এত বড় একটা ঘটনা, তুমি আমাকে কিছুই জানাওনি। আমি খবরটা শোনার পরেই জঙ্গলের মধ্যে 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি। একটা ছাগল সৎকা মানত করেছি। ময়মনসিংহ পৌঁছে ছাগল দিয়ে দিব। ভালো। এই শোনো, রেল মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি নিজে টেলিফোন করেছিলেন। আমরা জঙ্গলে পড়ে আছি শুনে উনি হতভম্ব। যাই হোক, ব্যবস্থা করেছেন। ঘণ্টা দেড়েকের মধ্যে তোমাদের সঙ্গে দেখা হবে। খায়ের সাহেব বললেন, কিভাবে? তোমাদের ট্রেন আটকে বসে আছে না? ইঞ্জিন নষ্ট। ইঞ্জিন নষ্ট তোমাকে কে বলেছে? ইঞ্জিন ঠিকই আছে। রেলমন্ত্রীর নির্দেশে ট্রেন আটকা। আমাদেরকে জঙ্গল থেকে উদ্ধার করে 1 বগির একটা ট্রেন তোমাদের কাছে যাবে।
আমরা সেলুনে উঠব, তারপর ট্রেন ছাড়বে। ও আচ্ছা, তোমার কথাবার্তার প্রাণ নেই কেন বলো তো? এদিকে আমরা খুব হইচই করছি, জঙ্গলের মধ্যে কনসার্ট, কী যে মজা হয়েছে। যমুনা এবং যমুনার স্বামী সাম্বা নাচ নেচেছে। ওরা যে সাম্বা নাচতে জানে আমার ধারণাই ছিল না। সেলুনকারে পৌঁছানোর পর ওই নাচটা আবার করতে বলবো। আচ্ছা, আমি আর কি ঠিক করেছি জানো? এক রাতে জঙ্গলে প্রোগ্রাম করব। তোমার সব বন্ধু বান্ধবরা থাকবে। জ্যোৎস্না রাত, রবীন্দ্রনাথকে দিয়ে অনুষ্ঠানে শুরু হবে। ওই যে ওনার বিখ্যাত গান, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। হুম। দরজার পাশে দাঁড়িয়ে চিত্রা ব্যাকুল হয়ে কাঁদছে। চোখের সামনে একটা মেয়ে মরে যাচ্ছে, এই দৃশ্যটা সে নিতেই পারছে না। মালনার স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার ছেলের দিকে। ছেলেও ট্যাপ ট্যাপ করে মাকে দেখছে। কি অদ্ভুত এবং কি করুণ এক দৃশ্য। এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করা মুশকিল। চিত্রা বের হয়ে চলে এসেছে। বাথরুমের পাশের ঘরে দরজা খুলল। একজন ভদ্র মহিলা এসে চিত্রার পাশে দাঁড়ালেন। চিত্রাকে চমকে দিয়ে তার পিঠে হাত রাখলেন। নরম গলায় বললেন, মাগো, আমি খবর পেয়েছি মেয়েটা মারা যাচ্ছে। কেঁদে কি আর মৃত্যু ফেরানো যায়? চিত্রা ফোপাতে ফোপাতে বলল, মৃত্যু ফেরাবার জন্য কাঁদছি না, কষ্টে কাঁদছি। 1 ঘন্টা সময় হাতে পেলেও মৃত্যু ফেরানো যেত। মহিলা বললেন, মা, আমি ব্যবস্থা করছি, একটা হেলিকপ্টার আনার ব্যবস্থা করছি। এই জায়গায় ঠিক লোকেশন দরকার। রেলের কাউকে খবর দিয়ে আনতে পারবে, যার মাধ্যমে ঠিক ঠিক লোকেশনটা আমি জানতে পারি? হতভম্ব চিত্রা বলল, আপনি কিভাবে হেলিকপ্টার আনবেন? আপনার পরিচয় জানতে পারি? মহিলা বললেন, আমার একটাই পরিচয়, আমি একজন দুঃখী মা। ছেলে ডেড বডি নিয়ে গ্রামে যাচ্ছি। আমার একটাই ছেলে। ছেলের বাবা মারা গেছেন 10 বছর আগে। সময় নষ্ট করে লাভ নেই, তুমি রেলের কোনো একজনের ডাকো। ঢাকা থেকে হেলিকপ্টার রওনা হয়েছে। 2জন মাত্র যেতে পারবে। রোগীর সঙ্গে যাচ্ছে তার ছেলে এবং আশাবের মা সাজেদা বেগম। তিনি চিত্রাকে ডেকে কঠিন ভঙ্গিতে বলেছেন, বৌমা, আমার ছেলেকে তোমার হাতে রেখে গেলাম, চোখে চোখে রাখবে। সুযোগ পেলেই যেন চুকচুক করে কিছু না খায়। এতদিন আমি দেখেছি, এখন তুমি বাড়ির বউকে তুমি দেখবে। রশিদুদ্দিন পাশেই ছিলেন। তিনি চমকে উঠে বললেন, তোমরা এই ফাঁকে বিয়েও করে ফেলেছ? আশ্চর্য তো। সাজেদা বিরক্ত হয়ে বললেন, আশ্চর্য হবার কি আছে? বয়স হয়েছে, বিয়ে করবে না? ধ্যাং ধ্যাং করে প্রেম করে বেড়াবে? কৃষ্ণলীলা আমার পছন্দ না। আমি প্রেম করা বিপক্ষে। প্রেম যদি করতেই হয় বিয়ের পরে করা উচিত, সবচেয়ে ভালো হয় না করলে। রশিদুদ্দিন বললেন, আপনার কথাবার্তা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় হওয়া অতীব জরুরি। সাজেদা আঁচল তুলে ঘোমটা দিতে দিতে চিত্রাকে বললেন, বৌমা, বুড়াটাকে আমার সামনে থেকে যেতে বলো, বেলাজপুরা। মন্ত্রী সাহেবের আত্মীয় স্বজন চলে এসেছেন। তারা সেলুন কারে উঠেছেন। ট্রেনের ইঞ্জিন ঠিক হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছাড়বে। যাত্রীরা হেলিকপ্টারে চারদিক ভিড় করে আছে বলে ট্রেন ছাড়া যাচ্ছে না। হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করেছে। যাত্রীরা বিকট স্লোগান দিল, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবুল খায়ের জিন্দাবাদ। তারা ধরেই নিয়েছে এই কাজটা মন্ত্রী সাহেবের থাকাতেই সম্ভব হয়েছে। সুরমা তার বোন এবং ভগ্নিপতির সঙ্গে হাত পা নাড়িয়ে গল্প করছেন। তোর দুলাভাইয়ের মানুষের প্রতি মমতাটা কীরকম দেখলি? চিনে না জানে না একজনের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে। তার যত মমতা পাবলিকের জন্য, নিজের ফ্যামিলির দিকে সে ফিরেও তাকায় না। যমুনা বলল, আপা, তুমি দুলাভাইকে একটা বক্সিং দাও। সুরমা বলল, আমি পারবো না, তুই দিয়ায়। যমুনা উঠে গেল। খায়ের সাহেবের পেটে খোঁচা দিয়ে বলল, দুলাভাই, আপনি তো ভালো কেন? কিছুক্ষণে গল্প শেষ। পাঠকদের সামান্য কৌতূহল থাকতে পারে চিত্রা এবং আশাবের কি হলো। ওরা কি বিয়ে করেছে, নাকি যে যার পথে গিয়েছে? অঙ্কবিদ রশিদুদ্দিনের বা কি হলো? রশিদুদ্দিনের কি হলো বলতে পারছি না। উনি পোটলা পুটলি নিয়ে ভুল এক স্টেশনে নেমে পড়েছেন। তার পেছনে পেছনে কি মনে করে জানি মালানাও নেমে পড়েছেন। চিত্রা সাজেদা বেগমের কামরায় ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। গভীর রাতে বাতিটাতি নিভিয়ে সে ফিসফিস করে লিলিকে টেলিফোন করল। এই লিলি, হ্যালো, একটা গোপন কথা শুনবি? অবশ্যই শুনবো। আমি একজনের প্রেমে পড়েছি। বলিস কি?
অনেকক্ষণ তাকে দেখতে পাচ্ছি না। দুঃখে কষ্টে আমার মন ভেঙে যাচ্ছে। লোকটাকে ডাক্তার আশরাফ নাম। উনি কোথায়? আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিলি বলল, গাধামি করবি না, এক্ষুনি দরজা খুলে তাকে ভেতরে ডেকে নে। কি অজুহাতে ডাকবো? যে কোনো অজুহাতে ডাকবি। মেয়েদের অজুহাতের অভাব আছে নাকি? চিত্রা দরজা খুলে বলল, আমার খিদে লেগেছে, খাবো। খাবারগুলি গরম করে আনার ব্যবস্থা করো তো। চিত্রা মানুষটাকে তুমি তুমি করে বলছে। তার মোটেও খারাপ লাগছে না। তার মাথায় একটা দুষ্টুমিও ঢুকেছে। সে ঠিক করেছে খাবার সময় আশরাফকে চমকি দিয়ে বলবে, আমি হাঁ করছি, আমাকে খাইয়ে দাও। ট্রেন অন্ধকারে ছুটে চলছে। সেলুনকারে গান হচ্ছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ট্রেনের যাত্রা কি জ্যোৎস্না রাত কোনো অলৌকিক বনের দিকে? আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কিছুক্ষণ। আজ ছিল শেষ পর্ব। এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যারা আশেপাশে বন্ধুরা আছে তাদের সবাইকে আমার এই চ্যানেলটি সম্পর্কে বলবেন। নতুন যারা শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।